ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যেমন বলেছিলাম, আজকে সকালে একটা ভিডিওতে যে তোমাদের আমি 4টার সময় একটা ভিডিও দেব, এবং ভিডিওতে কি থাকবে যে এসএলএসটি 2 যে দুর্নীতি করতে চলেছে আবার, সেটার একটা ব্লুপ্রিন্ট। এই তার ব্লুপ্রিন্ট এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মনে হচ্ছে, তোমাদের কার কার মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে মনে করবে। এবং অনেক কিছু বলি 95% মিলে যায় এবং 5% হয়তো এদিক ওদিক হয়, কিন্তু আমার যা যা মনে হয়েছে তোমাদের এই এসএলএসটি 2.0কে নিয়ে যা যা করতে চাইছে রাজ্য সরকার, সেটার উপর এই ভিডিওটা। এখানে কোনো রকম কাট অফ বলবো না, আমি কোনোদিনও সে পেড ব্যাচে হোক ইউটিউবে হোক কোনোদিন আমি কাট অফ কাউকে বলিনি, কারণ কাট অফ বলাটা খুব চালাকি বা খুব বড় মাস্টারের বৈশিষ্ট্য নয়। কারণ কাট অফ কীভাবে বলা মুশকিল, কেউ জানে না, এবং শিক্ষা আমাদের সেই শিক্ষা শেখায় না প্রিডিকশন করাতে। একটা আইডিয়া বলা যায় এই রেঞ্জের মধ্যে থাকবে, কিন্তু এবার বলেন বাজারে অনেক কিছু ভিডিও চলছে, তোমরা কাট অফ বা বিভিন্ন কবে কি সেখানে সেই ভিডিওর জন্য দেখতে পারো। কিন্তু যারা চাইছো যে কি করে দুর্নীতি করতে চাইছে এবং কেমন করে দুর্নীতি করবে সরকার, সেই নিয়ে এই ভিডিওটা। তার জন্য আমি থাম্বনেলেই কি দিয়েছি যে এসএলএসটি দুর্নীতি 2.0 ফাঁস। এবার অনেকজনারই এই আমার মনের যে ধারণাটা, এটা হয়তো নাও মানতে পারো, নিজের মতন বলতে পারো, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। এখানে কেউ আমাকে বলতে বলছে আমি বলছি, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে পুরোপুরো আমার আইডিয়া থেকে আমি বলছি, এবং সেটা হওয়ার প্রবল চান্স রয়েছে। তো চলো আমরা শুরু করি যে ভিডিওটা। নতুন কেলেঙ্কারির বিস্তারিত বিশ্লেষণ এবং এসএলএসটি 2 এর নিয়ম 31শে ডিসেম্বরের আগে না পরে না ভোটের পরে। এই যে একটা কথা বলেছি ভোটের পরে, এটা কিন্তু বিশাল একটা দামি কথা। তোমরা ভাববে যে কি করে ভোটের পরে এতদিন লাগবে। দেখো, রাজনীতি সবাই করতে পারে না। তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ে পিএইচডি করে নাও না, তবু রাজনীতি করতে পারবে না যদি রাজনীতি না বুঝো। তো আমরা বলতে পারো শিক্ষিত সমাজ ভার্সেস রাজনীতিবিদের সাথে আমাদের টক্কর চলছে। তো কি করে তুমি বুঝছো যে কি হবে আর কি হবে না, এটা ভালো করে বুঝতে হবে তোমাকে। দেখো, আমি প্রথম থেকেই ব্যাপারটা বলি। যখন 2016 সালের চাকরি চলে যায়, 26,000 শিক্ষকরা চাকরি হারায়, তখন তোমরা দেখেছো যে মমতা নেতাজি ইন্ডোরে কি বলেছিল, পরিকল্পনা 1 2 3 করে ABCD করে ই পর্যন্ত বলেছিল। কিন্তু ঘন্টা চাকরি হারারা তখন হয়তো মনে সান্ত্বনা পেয়েছিল যে হ্যাঁ, দিদি হয়তো আমাদেরকে যে করে হোক চাকরিটা বাঁচাবে, এবং সেই কথাটাও বলেছিল যে আমি কোনো রকম চাকরি যেতে দেব না। পরে টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে নিজের বক্তব্য চেঞ্জ করেছে, এবং ওরা তো রাজনীতি করে, ওদের কথা চেঞ্জের কোনো, ওদের কাছে ওটা কোনো ব্যাপার নয়, ওরা প্রত্যেক দিন হয়। তারপরে বিভিন্ন বললো তারপরে চাকরিহারা আন্দোলন করলো, বিভিন্ন রকম আন্দোলন দমানোর জন্য বিভিন্ন রকম যত রকমের পরিকল্পনা সবগুলো করলো। তারপরে হলো সুপ্রিম কোর্ট বললো পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষা নেওয়ার যে টাইম গাইডলাইনটা বলে দিল। তারপরে এরা কি করলো, গ্যাজেট বার করলো। তখন দেখবে গ্যাজেট বার করার সময় চাকরিহারারা তাদের আন্দোলন তুঙ্গে ছিল, ভালো রকম আন্দোলন করছিল। তখন ওদের মনে পরিকল্পনা এটাই ছিল যে কি করে এদের আন্দোলনটাকে দমানো যাবে, এবং এদের আন্দোলনটাকে দমাতে গেলে এখানে নতুনদেরকে আগমন করতে হবে। নতুনদেরকে যদি আর পুরাতনদেরকে মধ্যে যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অনেকটা বেঁচে যাব, আমরা ইজিলি গোল দিতে পারবো। এই পরিকল্পনার জন্য ওরা কিন্তু নতুন করে এসএলএসটি ঢুকালো, আর আমরা নতুনরা আনন্দে আটখানা। কারণ অনেকজন আগে বলছিল কেউ বসতে পাবে কেউ বসতে পাবে না, আর যখন শুনলো যে না সবাই দিতে পাবো, বিশাল আনন্দে আটখানা যে আমরা বসতে পাবো, চাকরি পাবো। এটা যে কত বড় ভুল, একই প্যানেলে যে দুইজনকে নতুন আর পুরাতনদের করে যে কত বড় ভুল হয়েছে না, নতুনরা তোমরা আজকে বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে 10 বছরের পরেও বুঝতে পারতে পারো।
মানে ইতিহাস তৈরি হচ্ছে বলতে পারো। আমরা তো জানি ইতিহাস, অতীতের ঘটনাকে ইতিহাস বলে, আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের ঘটনাও ইতিহাস। তার জন্য এবার কি হলো যে ওদের আন্দোলন দমানোর জন্য নতুন আর পুরাতনদেরকে করে দিল। একটার পর একটা কেস হয়েছে, আমরা দেখলাম একটার পর একটাকে খারিজ করেছে, যেহেতু পরীক্ষা হোক। তারপরে এবং মিডিলে সরকারকে বলেও দিয়েছিল সুপ্রিম কোর্ট একটা ফাঁদ রেখে দিয়েছে যে সরকার চাইলে সময়টা বাড়াতেও পারে। এটা বলেছিল সরকারকে কখন, যখন পরীক্ষাটার আগে। তো সরকার কিন্তু পরীক্ষাটা পিছায়নি, পরীক্ষা নিয়েছে টাইম মতো, ভালো কথা। তারপরে সরকার কিন্তু একটার পর একটা কেস লড়ছে, কমিশন একটার পর একটা কেস লড়ছে, অনেক কেসে হারছে, কিছু কেসে জিতছে, এবং কিছু কেসে জিতাতে এই রাজ্য সরকার অনেকটা কিন্তু মানে কি বলবো, সাহস বেড়ে গেছে। এরা ভাবছে আমরা যা কিছু করব সব কিছু কিন্তু ওদেরকে মানতে হবে, আর না মানলে কেস হবে। এবার এই নিয়ে বিভিন্ন রকমের যে কেসগুলো হচ্ছে এখন। তারপরে কি হলো, দুই একদিন থেকে লাস্ট দেখা যাচ্ছে কমিশন কিন্তু হারছে অনেক কেসে। এবং এই রেজাল্ট পাবলিশের গল্প আসলো, রেজাল্ট পাবলিশড শুক্রবার একাদশ দ্বাদশের করবে এরকম একটা কথা বলেছিল এবং করলেও। এবং এটাকে কি করে আমরা রেজাল্ট বলবো, এটা আমরা মার্কসগুলো অনেকেই জানতাম। এবং কিছু কিছু সাবজেক্টের আমাকে অনেকজন ফোন করেছে, স্যার 5টা নাম্বার সবাইকে দিয়ে দিয়েছে, 60-এর মধ্যে 5 নাম্বার সবাইকে দেওয়া মানে এখানে একটু গেম চেঞ্জ হওয়া, যে যে সাবজেক্টে করেছে, সব সাবজেক্টে নয়। তো এটা ওরা ভালো বুঝে যে কি করবে, কারণ 5 নাম্বার 60-এর মধ্যে 5 নাম্বারটা কেউ বলছে স্যার কেউ ভুল করেছিল তারাও পেয়ে গেল, কেউ করেনি তো পেলো না, কেউ হয়তো ভুল দেখে বা কন্ট্রোভার্সি দেখে করেনি, হয়তো সে তো ফাঁকা থেকে গেল। আর কি দোষ ছিল, ও দেখছে কন্ট্রোভার্সি দুটো অ্যান্সারের মধ্যে কোনটা হবে, তাহলে ও তো ওটা করেনি, তাহলে কি ওর দোষ কি? কন্ট্রোভার্সি বলছে নেগেটিভ, যেন নেগেটিভ তো না, যেন না হয়, আমি কেন করতে যাবো যখন ওটা দেখছি কন্ট্রোভার্সি, এটা হতে পারে। তো সেটাও হয়তো ইনজাস্টিস হচ্ছে কারো সাথে। তার সাথে সাথে সরকার বলেছে যে এমনি 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট এদের ডেডলাইন। কিসের জন্য? 11, 12, 9, 10, গ্রুপ ডি গ্রুপ সি। যেখানে গ্রুপ ডি গ্রুপ সির, অনেকজন বলবে গ্রুপ ডি গ্রুপ সি জানুয়ারিতে পরীক্ষা নিতে চেয়েছে। ওই যে একটা কথা বলেছিল কমিশন, যে যদি সুপ্রিম কোর্ট, যে কমিশন যদি চায় যে টাইম নিবে তাহলে টাইম নিতে পারে। এই নিয়ে এরা টাইম নিবে বলতে এতটাই টাইম নিবে যে এদের টার্গেট কিন্তু আলাদা কিছু। এবার বলবে কি কারণটা, হচ্ছে যে 31শে ডিসেম্বর তো কোনো রকম পারবে না, এদের আইনজীবী কেন পারবে না? তোমাদের এই 17ই নভেম্বর কি বলেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 17ই নভেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশনের তার আগে বা সেদিন ডেট পেয়ে যাবে, কারা কারা ডাকবে, কেমন করে ডাকবে, সেটাও কিছু দিনের একটা কিন্তু টার্গেট। তারপরে ইন্টারভিউ হবে, তারপরে তোমার ফাইনাল লিস্ট করে দেবে। তো এটা নয় তোমার 11, 12 চললো, তারপরে 9, 10 তো আছে, কখন করবে 31শে ডিসেম্বর? সেই নিয়ে এদের আইনজীবী, কমিশনের আইনজীবী 7 দিন সময় নিয়েছে। কেন? যে 7 দিন আমাদের সময় দিলে এক্সট্রা হয়ে যাবে। তাহলে তোমরা বলো, এই 7 দিন যদি এখন থেকে 1.5 মাস আগে থেকে 7 দিন সময় না নিয়ে আমি একটু ভালো করে তাড়াতাড়ি করে কাজ করলে তো 7 দিনটাকে মেরে নিতে পারতাম। কিন্তু 7 দিনে সেটা নয়, সেটা 7 দিন সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে এই জন্যই যে আগে চেয়ে দেখি 7 দিনের জন্য কীরকম রিয়্যাক্ট আসছে। যদি রিয়্যাক্ট ওই রকম থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি করে করতে হবে। আর যদি মনে হয় যে না বাড়িয়ে দিল বা মাথা নত করে আছে সুপ্রিম কোর্ট, কারণ আজকের দিনে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, তোমাদের আমি আগেই ভিডিওতে বলেছি যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের হচ্ছে সেকেন্ড দুর্নীতি আমাদের মানে রাজ্য সরকারের পরে কিন্তু ওরা। কারণ আজকে পশ্চিমবঙ্গের যে শিক্ষিত সমাজকে যদি ডোবাই তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, তোমরা বুঝবে ব্যাপারটা। অনেকজন হয়তো উপর থেকে বুঝে বলে স্যার হাইকোর্টকে এইভাবে বলছেন, হ্যাঁ বলছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেই কেসগুলো তখন কিছু ধরলো না ভোট পরীক্ষার আগে, এখন কেন ধরছে? তাহলে কার দোষ এটা? কোনো কেস আসতে সুপ্রিম কোর্টে বলছে যে সব করে দিল, কি বলে যেন ভ্যানিশ করে দিচ্ছে। কোর্টের কি সেই নিয়ম?
হাজারবার গেলে হাজারবার শুনতে হবে কি প্রবলেম নিয়ে এসছে। যখনই শুনছে এসএলএসটি আর শুনলই না, এটা কোর্টের নিয়ম না। তোমরা দেখেছো যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো মেরে ছুড়া হয়েছিল, এমনি জুতো মারা হয়নি, নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছিল বা ভালো কাজ করেছিল, এমনি তো হবে না। তো বুঝতে হবে যে কোর্ট আর কোর্ট নয়, সব গোলাম হয়ে গেছে। এবার তারপরে কি হলো যে তোমার এই 7 দিনের জন্য ডাকলো, এটাও একটা পরিকল্পনা। তারপরে এই যে এবার চলে আসো রেজাল্ট, কাল থেকে রেজাল্ট, সন্ধ্যা থেকে যখন থেকে লিঙ্ক অ্যাক্টিভ করেছে, ছেলেরা ট্রাই করেই যাচ্ছে সারা রাত 10টা, এখনও আস্তে আস্তে দেখতে পাচ্ছে, কিন্তু এখনও সবাই যে দেখতে পেয়েছে এরকম হয়নি। তো এটা তোমার কি মনে হচ্ছে সার্ভার ডাউন? এটাও কিন্তু একটা দুর্নীতির পরিকল্পনা। একসাথে দেখব না একসাথে জিনিসটা ঢেউটা উঠবে, আস্তে আস্তে দেখুক, আস্তে আস্তে ঢেউটা উঠুক। তো যেই কমিশনে যা যা ভুল এত কিছু দিয়েছে, হাজার কেস করার ফাঁদ বেরিয়ে গেছে। কারণ এটা ওরা জানছে যে কেস করুক আর না করুক, যদি কেস করে কোর্টে যাবে, মামলা আটকাবে, আমরা আবার চাকরি হারাদের জন্য 31শে ডিসেম্বরটাকে বাড়াতে বলবো, ওদের জন্য আবার চাকরি বাড়াবে। আবার ওই বছরের 26শে মমতার ভোট, মানে বিধানসভার ভোট, এই বিধানসভার ভোটটা পর্যন্ত যদি কোনো কারণে কোর্টের ব্যাপার তো বুঝতে পারছো, 1 মাস 2 মাস চলে যায় রায় দিতে। এই 1 মাস 2 মাস রায় দিয়ে যখনই কোনো কারণে ভোটের কাজ শুরু হয়ে যাবে, ভোট চলে যাবে, মানে ভোট শুরু হয়ে যাবে, তখন বলবে যে এখন তো ভোট। এবার যদি ভোট হয়ে যায় তাহলে কিন্তু ওই মামলা 2.5 বছর 2 বছর 5 বছর চলবে। মিডিলে ফাঁসলো কে? যে মিডিলে ফাঁসলো নতুন ছেলেরা, যেই নতুন ছেলেরা হয়তো অন্য চাকরির জন্য খাটছিল, অন্য কিছু করছিল, এসএলএসটি দেখে ওরা এসএলএসটিতে চলে এসছে। তাহলে দোষটা কার? শুধু তো এই নতুনদেরকে ডেকে যেটা করছে খুব খারাপ করছে। যারা ভালো নাম্বার পেয়েছো খুবই ভালো কথা, কংগ্রাচুলেশন, তারা অবশ্যই ইন্টারভিউ দেওয়া ভালো পাবে, পেয়ে যাবে। কিন্তু যারা মডারেট, যারা পাচ্ছে না কিছু 2-1 নাম্বারের জন্য, তাদের কথা বলছি, বা কবে পাবে? এই যে তুমি ভালো নাম্বার পেয়েছো, তুমি বলতে পারবে আমি 31শে ডিসেম্বরের আগে জয়েনিং করব? পারবে না, কোনো রকমই আশা লাগছে না। আমার যা মনে হচ্ছে এটা কোনো রকমই এরা রাজ্য সরকারের কোনো রকমই চাইছে না যে ভোটের আগে জয়েনিং করায়। এবার ভোটের আগে জয়েনিং না করালে তোমরা বলবে যে না ভোট আছে জয়েনিং করাবে। ওয়েস্ট বেঙ্গলে শিক্ষার উপর ডিপেন্ড করে না ভোট, এর আগেও বলেছি, লক্ষ্মী ভাণ্ডারের উপর ডিপেন্ড করে। লক্ষ্মী ভাণ্ডার ভোটের আগে দেখবে, মমতার ভোটের আগে যে 1000-এর জায়গায় 1500 হবে, এটা লিখে নেবে বাস। আর চাকরির কি দরকার? 1500 করে বাড়ির মারা পাবে, বোনরা পাবে, আর কিসের দরকার? তাহলে ভোটের পর আমাদের শিক্ষিত সমাজের কোনো দাম নেই। আমরা শিক্ষিত সমাজ যাই চাই না কেন। বামফ্রন্ট সরকার কি হতো? ভোট আসলেই টিচারদের বেতন বাড়াতো, যেন টিচাররা ভোট দিলেই গ্রামে তখন একটা টিচারের কথা 10 জন শুনতো, তাহলে একটা টিচারকে ভালো রকম মানে সিপিএম করতে হবে। আর এদের টেন্ডেন্সি আলাদা রকম। তার জন্য বলছি যে তোমরা আমি যে কথাগুলো বলছি একবার মিলিয়ে নিও। সরকারের টেন্ডেন্সি কেস করাতে, কারণ এই আজকে এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও যে রেজাল্ট বার করলো, ওরা ফাইনালি সব কিছু করে দিতে পারতো। কেন এসএলএসটি হয়নি এর আগে, বা এর আগে কোনো পরীক্ষা হচ্ছে না? সামান্যটুকু জন্য সাইডের অবস্থা এই, সবগুলো পরিকল্পনা করে করানো, ডিলে করা। তার জন্য আমি তোমাদেরকে কেস করতে বলছি না। আমার ভিডিওতে নাকি আমি কেস করার জন্য উৎসাহ করছি বিভিন্ন জনের কথা, যে আমি নাকি কেস করার জন্য, মানে এরা কারা বলছে? যারা ভালো নাম্বার পেয়েছে। আমি বারবার বলছি, ভালো নাম্বার পেয়েছো তুমি চাকরি পেয়ে যাবে, তোমার জন্য আমার কথা নয়, আমার সবারও কথা। খারাপকে আমার অফলাইনে জানে যে আমি সে যেই পার্টির হোক না কেন, সত্যিকে সত্যি বলি, সে বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তো এটা সবাই জানে। তার জন্য এটুকু বলবো যে সত্যিকে সত্যি বলবো, যখন দুর্নীতি 2.0 হতে চলেছে, আমি তার জন্য আগে অ্যালার্ট করছি। বিভিন্ন স্যাররা তোমাদের পড়াশোনা নিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করছে, কিন্তু আমি দুর্নীতিটা নিয়ে আলোচনা করছি, কারণ তোমরা সচেতন হও। না হলে আজকে চাকরি করবে,
10 বছর পর যে এই চাকরিটা যাবে না এর কিন্তু ইতিহাস নেই, যেতেই পারে। তার জন্য বলছি যে যেন 10 বছর পরে এই প্যানেলের উপর হাত না পড়ে, তার জন্য তোমাদেরকে কাজ করতে হবে, স্ট্রংভাবে কাজ করতে হবে। আর যদি এইভাবেই চলে তাহলে কিন্তু 10 বছরও পড়লেও চাকরির আগে পর্যন্ত তোমাকে চিন্তা করতে হবে এই প্যানেল নষ্ট হবে না তো। তো আমার মনে হয় এরা টার্গেট রেখেছে 11-12-এরটা ভোটের আগে হয়তো হয়ে যাবে, বাট 9-10টা ভোটের পরে হয়তো করাবে, এটা কিন্তু প্রবল মানে সম্ভাবনা রয়েছে। এইটুকু আমি তোমাদের মানে বলে গেলাম আজকে, তোমরা আস্তে আস্তে মেলাবে। আমার মনে হচ্ছে এটাই ঘটবে, ঠিক আছে। এবং এবার পুরোপুরি আমার এটা ব্যক্তিগত মনে হচ্ছে, এটা কারো কিছু না। তো তোমরা কমেন্টে জানাবে এবং এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো। যদি শেয়ার না করো তাহলে মানুষের কাছে যাবে কি করে? দুর্নীতি যখন যখন সবারই মুখে মুখে যাবে না, তখন দুর্নীতি এমনি বন্ধ করতে সরকার চাপ খাবে। এমন এমন দুর্নীতি করছে না যে আমরা হয়তো দুর্নীতির ধারে কাছে যেতে পারছি না বলেই করতে পারছে, যখন আমরা ধারের কাছে যাব না ওরা আর করতে সাহস পাবে না। তার জন্য ভিডিওটাকে শেয়ার করো যেন সবার কাছে যায় এবং সবাই দুর্নীতিটা বুঝতে পারে। এইটুকু তোমাদের কাছে আশা। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।